কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি। সুতরাং তারা তাদেরটা ঠিক করুক, আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়। কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। শান্তি থাক, সবাই ভালো থাক। প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব। সত্যি তো, মুখ্যমন্ত্রী তো সঠিক কথাই বলেছেন। আপনার প্রতিবেশীদের বাড়িতে যদি সর্বক্ষণ আগুন জ্বলে, তাহলে কতক্ষণ আপনি শান্তিতে থাকতে পারবেন? কতক্ষণ আপনার মুড ভালো থাকবে? এই মুহূর্তে ভারতের প্রতিবেশী দেশগুলোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার আঁচ কতটা এবং কিভাবে পড়তে পারে ভারতে? নেপালেও অন্তর্বর্তী সরকার তৈরি হতে যাচ্ছে, সেটাও কি ওই বাংলাদেশের মতো হবে না তো? আমাদের দেশে এবং রাজ্যে কেউ কেউ বলছেন নেপালের পরে কি এবার ভারতের পালা। আবার কেউ বলছেন নেপালের মতো অবস্থা কি পশ্চিমবঙ্গেও হবে। বিষয়গুলো কতটা বাস্তব আর কতটা ওই ভারতীয় মিডিয়ার একাংশের খেয়ালি পোলাও, তা নিয়েও প্রশ্ন থাকছে। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই। বর্তমানে বাংলাদেশের মতো প্রায় হুবহু পরিস্থিতি নেপালের, তবে সূত্রপাত হয়েছিল একেবারে ওই শ্রীলঙ্কা থেকে। ভারতের দক্ষিণে অবস্থিত শ্রীলঙ্কায় এই দ্বীপ রাষ্ট্রটির অন্দরমহলে যে অর্থনৈতিক দুরবস্থা কয়েক বছরের মধ্যে বিস্ফোরণের আকার নেবে, তার পূর্বাভাস মিলেছিল বহু আগেই। আন্তর্জাতিক ঋণের ফাঁদে আটকে গিয়ে ধীরে ধীরে ভেঙে পড়েছিল শ্রীলঙ্কার অর্থনীতি। পর্যটন থেকে শুরু করে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, সব কিছু একে একে শুকিয়ে যাচ্ছিল। আর কোভিডের আঘাতে ক্ষতিগ্রস্ত পর্যটন বিভাগ আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় কাল হলো। শেষমেশ শ্রীলঙ্কার জনগণ রাস্তায় নামতে বাধ্য হলো। 2022 সালের 13 জুলাই গণ অভ্যুত্থানের সাক্ষী রইল শ্রীলঙ্কা। প্রবল জনরোষের কারণে নিজের ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন শ্রীলঙ্কার তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া। বহু বছর ধরে শ্রীলঙ্কায় সিংহলীদের মধ্যে রাজাপাকসদের বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও লাভ হয়নি কিছুই। মানুষের ক্ষোভ এমন জায়গায় গিয়ে ঠেকেছিল যে তারা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে সাঁতার কাটতে শুরু করে, যা ইতিহাসে একেবারেই নজিরবিহীন ঘটনা। আর এরপরেই গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর দেশটিতে 2024 সালে নির্বাচন অনুষ্ঠিত হলে অনুরা কুমারা দিশা নায়কের নেতৃত্বে বামপন্থী ন্যাশনাল পিপলস পাওয়ার জোট ক্ষমতায় আসে। ঠিক একইভাবে এরপর গণ অভ্যুত্থান ঘটে বাংলাদেশে। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে একই রকম ক্ষোভ দেখা যায়। সরকারি চাকরিতে বিতর্কিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়। প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে লুটপাট করে বাংলাদেশিরা। আর এরপর এবার নেপাল। হিমালয়ের কোলে ছোট্ট এই দেশটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতার আবাসস্থল। সামাজিক যোগাযোগের মাধ্যমে নিষেধাজ্ঞার কারণে নেপালের সূত্রপাত হয় বিক্ষোভের। আর সেই বিক্ষোভ শেষ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘটিয়েছে। অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির। শেষ পর্যন্ত আন্দোলন দমনে গুলির ব্যবহার এবং 30 জনের মৃত্যু বিক্ষোভের মাত্রা আরও বাড়িয়ে দেয়, যার ফলে বাকি দুটি দেশের মতন ঠিক একইভাবে গত মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এছাড়াও এই বিদ্রোহীদের হেনস্থার শিকার সেদেশের একাধিক মন্ত্রী। জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের বাসভবন। এই পরিস্থিতিতে এবার সেনার দখলে গেছে নেপাল। এখন এই তিনটি দেশের অভ্যন্তরীণ সংকটকে আলাদা করে দেখলে হয়তো মনে হবে এগুলো তাদের নিজস্ব সমস্যা, কিন্তু
ভারতকে কেন্দ্র করে বৃহত্তর ভূ রাজনীতির দিক থেকে যদি আমরা দেখি, তাহলে বিষয়টি কিন্তু এতটা সহজ নয়। দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারতকে ঘিরে রেখেছে এই দেশগুলো। পূর্বে যদি বাংলাদেশ হয়, উত্তরে নেপাল, দক্ষিণে শ্রীলঙ্কা, আর পশ্চিমে পাকিস্তান তো আছেই। তাদের রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের নিরাপত্তা, অর্থনীতি, কূটনীতি এবং আঞ্চলিক প্রভাবের সঙ্গে সরাসরি সম্পর্কিত। শ্রীলঙ্কার আর্থিক পতনের ফলে ভারতকে বিপুল পরিমাণ সাহায্য পাঠাতে হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় অনুপ্রবেশের আশঙ্কায় ভারতের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াতে হয়েছে। ঠিক একইভাবে ভারত নেপাল সীমান্তেও জোরদার করতে হয়েছে নিরাপত্তা। এক্ষেত্রে আবার ভারতে আসতে নেপালিদের কোনো পাসপোর্ট বা ভিসার দরকার পড়ে না। ইতিমধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নেপালে এই অশান্তির আবহে কাঠমান্ডু, পোখরা, ললিতপুরে কমপক্ষে 18টি জেল থেকে 6000 বন্দী পালিয়ে গেছে বলে নেপাল সংবাদ মাধ্যম সূত্রে খবর। পলাতক এই বন্দীরা ভারতে প্রবেশ করা শুরু করেছে। নেপাল থেকে পালিয়ে আসা 35 জন বন্দীকে আটক করা হয়েছে। এদের মধ্যে 22 জনকে উত্তরপ্রদেশ থেকে, 10 জনকে বিহার থেকে আর 3 জনকে এই পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। নেপাল থেকে এই অনুপ্রবেশের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এই অবস্থায় সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভারত নিজে অবশ্য একটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওই যে বললাম, প্রতিবেশীরা যদি আগুনে জ্বলতে থাকে তাহলে ভারত কতদিন সেই আঁচ থেকে দূরে থাকতে পারবে? সীমান্ত ভাগাভাগি করে থাকা দেশগুলির সংকট ভারতের ভেতরে ঢুকে পড়বেই। ঠিক যেমন আপনার বাড়ির আশেপাশের বাড়িগুলোতে যদি শান্তি না থাকে, তাহলে আপনিও ভালো থাকতে পারবেন না।